আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যথারীতি আজকে আমি আরিফুর রহমান আছি তোমাদের সাথে মানচিত্রে বাংলাদেশ ক্লাস নিয়ে। তোমরা জানো ইতিমধ্যেই আমরা মানচিত্রে বিশ্বে ক্লাস নিয়েছি। সেখানে আমরা বিশ্ব সম্পর্কে জেনেছি। সেই বিশ্বর সারা পৃথিবী ঘুরে পৃথিবীর জন্ম থেকে, পৃথিবীর জন্মের ইতিহাস থেকে আমরা বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশ কোথায় ছিল সেটা পর্যন্ত এসে থেমেছি। আজকে আমরা বাংলাদেশ থেকে আবারও শুরু করব। তো বাংলাদেশ সম্পর্কে জানতে হলে, পুরো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি সব কিছু সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে মানচিত্র। তুমি যদি মানচিত্র বুঝতে পারো, মানচিত্র সম্পর্কে জানতে পারো, তাহলে বাংলাদেশ থেকে অনেক অনেক প্রশ্ন সহজ হয়ে যাবে। অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন, এই ধরনের প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে, তুমি যদি মানচিত্র সম্পর্কে জানো, মানচিত্র সম্পর্কে ভালো আইডিয়া থাকে, ধারণা থাকে, তাহলে অনেক প্রশ্ন মুখস্থ করতে হবে না। জাস্ট হচ্ছে অ্যান্সার করতে পারবা দেখলেই, যদি মানচিত্রটা ভালোভাবে মাথায় থাকে। কিন্তু মাইন্ড ইট, মানচিত্র যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো তোমরা শেষ পর্যন্ত থাকো মানচিত্রে। আজকে আমরা আসি মানচিত্রে বাংলাদেশ ক্লাস নিয়ে। তোমরা সর্বপ্রথম সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই হচ্ছে যে লাইভটা দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা সবাই দেখতে পারে। শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। এরপরে আমরা চলে যাব প্রশ্নে। আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে যে নূর হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে হচ্ছে যে কবিতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন, এরপর হচ্ছে সাগর ঘোষকে মেনশন করছো। যারা নিয়মিত ক্লাস করো দ্রুত ক্লাসে চলে আসো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা, তয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্রুত এরপরে আমরা চলে যাব প্রশ্নে। শেয়ার করে দাও, যে ফ্রেন্ডদেরকে জানাই দাও, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দাও। আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা আজকে ক্লাসটা করার পর তোমরা মানচিত্র সম্পর্কে পুরো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বিভাগ পরিচিতি, জেলা পরিচিতি, নদ নদী, অনেক কিছু সম্পর্কেই খুব সহজেই জানতে পারবা, যেটা হয়তো তোমরা এতদিন মুখস্থ করে আসছিলা। কিন্তু মুখস্থ করতে হবে না আজকের পর থেকে, ইনশাল্লাহ। তোমরা আজকের ক্লাসটা করো, মনোযোগ সহকারে করো। তো নিজেও একই সাথে নিজের বন্ধুদেরকে হচ্ছে ক্লাসটা করার সুযোগ করে দাও, শেয়ার করে দ্রুত। এর ভিতরে অনেক কিছুই হবে, যথারীতি আমাদের ক্লাস হবে, পড়াশুনো হবে, গান হবে। তোমরা থাকো, তাহলে দ্রুত শেয়ার করে দাও। আর আমরা হচ্ছে চলে যাচ্ছি প্রশ্নে। কেমন আছেন ভাইয়া? মেহনাত আসনিয়া, হ্যাঁ ভালো। তোমরা কেমন আছো? এরপর আমরা চলে যাচ্ছি প্রশ্নে। দেখো, আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? দ্রুত অ্যান্সার করো ঝটপট। 1 নম্বর আছে যমুনা, 2 নম্বর আছে ধলেশ্বরী, 3 নম্বর আছে কর্ণফুলী, 4 নম্বর আছে পদ্মা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? দ্রুত অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো। দেখি কে আগে সঠিক অ্যান্সার করতে পারে, দ্রুত অ্যান্সার করো। লাবিব সরকার লেখছে সি, দেখি। এরপর হচ্ছে সৌরভ বিশ্বাস লেখছে ডি, পদ্মা। তারপর হচ্ছে নাইম ইসলাম আরাফ লেখছে সি, কর্ণফুলী। দেখি দ্রুত অ্যান্সার করো, দ্রুত। দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। ইতিমধ্যে আমরা কয়েকজনের অ্যান্সার পেয়েছি। রায়হানুল বাড়ি রাসেল লেখছে কর্ণফুলী। ধন্যবাদ রাসেল, শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু শিখতে পারবা, যেটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তোমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পথ অনেক সুগম হবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে পারহান হোসেন লেখছে ডি পদ্মা। আর কে? মাসুদ আলম গ, কর্ণফুলী। আর কেউ? তাহলে আমরা চলে যাচ্ছি সঠিক অ্যান্সারে। আমরা উত্তর বলে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমরা আবার ক্লাসে যাব। ক্লাসে গেলেই তোমরা এগুলো বুঝতে পারবে। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, চট্টগ্রামে অবস্থিত। সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কি সেটাও তোমরা থাকো, বুঝতে পারবা। এরপরে দ্বিতীয় প্রশ্ন আজকে তোমাদের জন্য, নিচের কোনটি নদী নয়? একটা ইন্টারেস্টিং প্রশ্ন, নিচের কোনটি নদী নয়? তাহলে কি, কোনটা? অ্যান্সার কোনটা হবে? ক গঙ্গা, খ ব্রহ্মপুত্র, গ তিস্তা, ঘ ডাকাতিয়া। নিচের কোনটি নদী নয়? দ্রুত অ্যান্সার করো। দেখি জোবাইর ভুইয়া লেখছে সি, হচ্ছে তিস্তা। আচ্ছা, তিস্তা নদী নয়, ও অ্যান্সার করছে চিত্রে। রাইসামনি লিখছি বি, ব্রহ্মপুত্র। আর কেউ? মিনা তাসনি লেখছে নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ। সৌরভ বিশ্বাস বি, ব্রহ্মপুত্র। খ
হচ্ছে জুবাইর আহমদ লিখছে গ তিস্তা, মাসুদ আলম খ ব্রহ্মপুত্র, আনিকা তাবাসসুম তামান্না লিখছে বি ব্রহ্মপুত্র। আর কেউ দ্রুত অ্যান্সার করো। রাজা সরকার লিখছে বি। এবং কি তোমরা দ্রুত একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে সবাই দেখতে পারে। শেয়ার দিয়ে যারা শেয়ার দিবা শেয়ার দিয়ে ডান লিখো। আর প্রশ্নের অ্যান্সার করে দাও দ্রুত। নিচের কোনটি নদী নয়? তাহলে কি আমরা জানি গঙ্গা নদী না নদ? একটা হচ্ছে নদ আর একটা হচ্ছে নদী। এবং কখন নদী হবে কখন নদ হবে, কোনটা নদী হবে কোনটা নদ হবে সেটা আমরা ক্লাসেই ব্যাখ্যা করব, তখন বুঝতে পারবা। এখন এটা সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার অবভিয়াসলি খ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী নয়, ব্রহ্মপুত্র হচ্ছে কি তাহলে? ব্রহ্মপুত্র হচ্ছে নদ। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। যারা সঠিক অ্যান্সার করছে তাদেরকে ধন্যবাদ। তাহলে আজকে দেখো তোমাদের জন্য একটা ঘোষণা ইতিমধ্যে তোমরা জেনে থাকবা। দেলোয়ার ভাইয়ের এখানে হচ্ছে বাংলার বস দেলোয়ার ভাইয়ের ক্লাস চলছে, বাংলার কোর্স চলছে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ক্লাস শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, 2 মাস ক্লাস চলবে, 30টা ক্লাস থাকবে, এর মধ্যে অনেক মডেল টেস্ট থাকবে। পুরো কোর্স ফি মাত্র 999 টাকা। এর মাঝে তোমরা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ পেয়ে যাবা, ভালোভাবে বাংলা সম্পর্কে জানতে পারবা। সবাই শেয়ার করে ডান লেখো। নেক্সট কোশ্চেন, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? হিমালয় পর্বতে, লুসাই পাহাড়ে, মানস সরোবরে, আসামে। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? দ্রুত অ্যান্সার করো। মাহিরা ইতিমধ্যে বলেছে খ লুসাই পাহাড়ে। দেখি আর কেউ দ্রুত অ্যান্সার করো। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? এই ধরনের অনেক প্রশ্ন এসে থাকে বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। তুমি যদি এগুলো না জানো তাহলে তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর এগুলো জানলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা বসে মুখস্থ করো বারবার আবার ভুলে যাও। তো আজকের পর থেকে ইনশাআল্লাহ এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট ওয়াইট অ্যান্ড সি। এগুলো হচ্ছে বুঝলে ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। দ্রুত অ্যান্সার করো। রাইসামনি ডি, সৌরভ বিশ্বাস ডি, আসামে। আর কেউ? জাবের ভুইয়া লাগছে সি, মানস সরোবরে। আচ্ছা, নাইম ইসলাম আরাফ লেখছে ডি, আসামে। এখনো একটাও সঠিক অ্যান্সার পাই নাই। দেখি আর কেউ? জাবের ভুইয়া লেখছে এ, হিমালয় পর্বতে। মরিয়ম বিনতে সাইফুল্লাহ লেখছে গ, মানস সরোবরে। দ্রুত অ্যান্সার করো, অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, সাকিব মাহবুবুল লেখছে এ। তারপর হচ্ছে ইয়াসির আরাফাত লেখছে বি, লুসাই পাহাড়ে। হচ্ছে মাহিরা আহমদ লেখছে ঘ, আসামে। কোনটা এটা সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার তো একটা হবে নাকি? বিভিন্ন জনে বিভিন্ন ধরনের অ্যান্সার করো, কিন্তু এটা সঠিক অ্যান্সার কি? অবশ্যই সঠিক অ্যান্সার হচ্ছে এ, হিমালয় পর্বতে। হিমালয় পর্বতের থেকে হচ্ছে যে পদ্মা নদীর উৎপত্তিস্থল। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা নদী। সেই গঙ্গা হচ্ছে হিমালয় পর্বতে, সেটা বাংলাদেশে প্রবেশ করার পরে এটার নাম হয়েছে পদ্মা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? দ্রুত অ্যান্সার করো দেখি। অ্যান্সার করো, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? জুবাইর রহমান লাগছে চাঁপাইনবাবগঞ্জ। আর কেউ? দ্রুত অ্যান্সার করো। শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে সবাই ক্লাসটা দেখতে পারে, সবাই যাতে শিখতে পারে। তুমিও শিখাও, তোমাদের আশেপাশে প্রতিবেশী বন্ধুদেরকে হচ্ছে শিখার সুযোগ করে দাও। সৌরভ বিশ্বাস এ। এরপর হচ্ছে নাইম ইসলাম আরাফ এ, ফরহাদ হোসেন গ, যশোর। তারপর হচ্ছে মরিয়াম বিনতে সাইফুল্লাহ ক, মাসুদ আলম ক। আর কেউ? দ্রুত অ্যান্সার করো। সাকিব মাহবুব ক। আচ্ছা, ঠিক আছে, এটা অনেকেই সঠিক অ্যান্সার করতেছে। আসলে এটা খুব একটা সহজ প্রশ্ন। যাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে মোটামুটি জানা আছে তারা এটা পারবে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপূর্বের, সর্বপশ্চিমে, সর্বোত্তরের, সর্বদক্ষিণের জেলা কোনটি, উপজেলা কোনটি, স্থান কোনটি, সেটা হচ্ছে তোমাকে জানতে হবে, কারণ সেগুলো থেকে প্রশ্ন এসে থাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব কত? টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব কত? 5.5 কিলোমিটার, 16.1 কিলোমিটার, 16.5 কিলোমিটার, 14.1 কিলোমিটার। সঠিক অ্যান্সার কোনটা? দেখি অ্যান্সার করো তো। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব কত? ওচিং সাকমা লিখছে ক, জাবের আহমেদ সি, 16.5। আর কেউ? সৌরভ বিশ্বের সি, 16.5। আর কেউ? দ্রুত অ্যান্সার করো, দ্রুত। হৃদয় খান সি, জাবের ভুইয়া সি, লাবিব সরকার সি, 16.5। সঠিক উত্তর কিন্তু অনেকেই সি লিখলো, এটা সঠিক উত্তর কিন্তু সি না।
সঠিক উত্তর হচ্ছে গ খ। সঠিক হচ্ছে 16.1 কিলোমিটার। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব হচ্ছে 16.1 কিলোমিটার। এটাকে বাংলা চ্যানেলও বলে থাকে। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কিশোরগঞ্জ কোন বিভাগের জেলা? কিশোরগঞ্জ কোন বিভাগের জেলা? বিভাগ সম্পর্কে তুমি জেলা সম্পর্কে জানবে, বিভাগ সম্পর্কে জানতে হবে। তো কিশোরগঞ্জ বলো তো, দ্রুত অ্যান্সার করো। কিশোরগঞ্জ কোন বিভাগের জেলা? সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। কিশোরগঞ্জ কোন বিভাগের জেলা? আচ্ছা শোনো, তোমাদের লাইভে আমি একটু রাফভাবে ঢুকে গেলাম। তোমরা ক্লাস করতেছে কেন? তোমাদের ভাইয়া এত সুন্দর গান করে, তো ক্লাসের ফাঁকে একটা গান হয়ে গেলে কেমন হয়? তোমাদের আরিফ ভাই কিন্তু অসাধারণ ভোকাল, সে কিন্তু অসাধারণ গান করে, কেরাত করে, তোমরা জানো। এখনো পর্যন্ত আমার কোনো স্টুডেন্ট রিকোয়েস্ট করলো না যে ভাইয়া আমরা একটা গান শুনতে চাই। তোমরা একটা রিকোয়েস্ট করো না। তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমি রাত 8টায় প্রো উইথ স্বাধীন পরিবারে বাংলা ক্লাস নিয়ে তোমাদের মাঝে আসতেছি। দেখা হবে তোমাদের সাথে রাত 8টায়। তো তোমাদের ভাইয়ার থেকে ঝটপট একটা চমৎকার একটা গান, কি প্রেমের একটা গান হইলে ভালো হয় না? তোমরা একটা রোমান্টিক গান তোমাদের ভাইয়ার থেকে আদায় করে নাও। এগুলো আদায় করে নিতে হয়, কমেন্টে বলতে হয় যে ভাইয়া একটা গান শুনতে যাচ্ছি। ক্লাস তো নিবেন। আজকে মানচিত্রটা দেখবা, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা নদী কোনটা কোথায় আছে, এই জিনিসগুলো তুমি যদি ম্যাপ থেকে শিখো না, তাহলে কি আরিফ এই জিনিসটা কি হয়? সাবলীল হয়। এই জিনিসটা শেখাটা তোমার জন্য দীর্ঘস্থায়ী হবে। এই জিনিসগুলো একটু শিখে রাখো। কারণ কি, তুমি যে ইউনিটে হও না কেন, ডি ইউনিটটাতে সবাই পরীক্ষা দিতে পারে। এই জায়গাটাই ভালো করার একটা ওয়ে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, আরিফের জন্য শুভকামনা। রাত 8টায় ইনশাল্লাহ দেখাবে প্রো স্বাধীন পরিবারে। আসসালামু আলাইকুম। সৌরভ বিশ্বাস লাগছে না ভাই, রোমান্টিক গান শুনবো না। আসলে আমরা যারা সিঙ্গেল আছি আমাদের রোমান্টিক গান না শোনাই ভালো। আমরা আজকে এই ডিসেম্বর মাস আমরা হচ্ছে দেশাত্মবোধক গান শুনতে পারি নাকি? তোমরা কি বলো, হবে নাকি একটা দেশাত্মবোধক গান? তোমরা কমেন্ট করে জানাও, হবে নাকি একটা দেশাত্মবোধক গান? আমরা আসলে সিঙ্গেল যারা আছি আমরা হচ্ছে রোমান্টিক গান শুনতে চাই না। আমরা চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটা বিজয়ের মাস। আমরা হচ্ছে দেশাত্মবোধক গান শুনতে চাই। কে কে শুনতে চাও দেখি? এই প্রশ্নের উত্তর আমরা গানের পরেই আসছি। আমরা একটা দেশাত্মবোধক গান করার চেষ্টা করতেছি, দেখি তোমরা থাকো। এই যেমনই হোক তোমরা থাকো পাশে, ইনশাল্লাহ তাহলেই ভালো হবে। লাল সবুজের এই পতাকা আমার মায়ের মনিহার, এ মাটির মমতায় হৃদয়ে ঝরানো, এ মাটির মমতায় হৃদয়ে ঝরানো, বুকেতে স্বপ্ন আমার, বুকেতে স্বপ্ন আমার। লাল সবুজের এই পতাকা আমার মায়ের মনিহার, এ মাটির মমতায় হৃদয়ে ঝরানো, এ মাটির মমতায় হৃদয়ে ঝরানো, বুকেতে স্বপ্ন আমার, বুকেতে স্বপ্ন আমার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। সবুজ শ্যামলে একায়ে প্রকৃতি, পাহাড়ি ঝরনার গান, বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে, বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে, কাশফুল করে আহ্বান। মেঠো পথে রাখালিয়া সুর, উতলা হৃদয় আমার, এ মাটির মমতায় হৃদয়ে ঝরানো, এ মাটির মমতায় হৃদয়ে ঝরানো, বুকেতে স্বপ্ন আমার, বুকেতে স্বপ্ন আমার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। উই লাভ বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে জানিয়ে দিও। ঠিক আছে, আমরা আবারও চলে যাচ্ছি পড়াশোনা। আসলে পড়াশোনা হবে, গান হবে, বিনোদন হবে, সব কিছু হবে। তবে অবশ্যই আমি প্রথম ক্লাসে যেটা বলেছি, অবশ্যই হচ্ছে পড়াশোনা ঠিক রেখে সব কিছুই হবে। এই প্রশ্নের উত্তর কোনটা? এই প্রশ্ন কিশোরগঞ্জ কোন বিভাগের জেলা? কিশোরগঞ্জ হচ্ছে তোমার ঢাকা বিভাগের জেলা। এটাকে অনেকে সিলেট বিভাগের জেলা, অনেকে ময়মনসিংহ বিভাগের জেলা মনে করে থাকে, কিন্তু না, আদতে এটা হচ্ছে ঢাকা বিভাগের একটি জেলা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দোলাই কোন নদীর পূর্ব নাম?
দোলাই কোন নদীর পূর্ব নাম? দেখি অ্যান্সার করো তো দ্রুত। ধন্যবাদ হচ্ছে কামরুল হাসান। রবাইয়া ইসলাম লিখছে ওয়াও, ধন্যবাদ। হৃদয় খান অসাম, ধন্যবাদ। রবাইয়া জান্নাত নাইস সং, ধন্যবাদ। রেজা সরকার ওয়ান্ডারফুল, ধন্যবাদ। আসলে তোমাদের এই কমেন্ট হচ্ছে অনুপ্রেরণা পাই। ফরহাদ হোসেন লিখছে অসাধারণ। আর যারা প্রেমের গান শুনতে চাইছিলা, হবে ইনশাল্লাহ, সব হবে। তোমরা কি বলো? হ্যাঁ, চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপরূপে। ও চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপরূপে। হবে, সব হবে ইনশাল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি প্রশ্নে। দোলাই কোন নদীর পূর্ব নাম বলো তো? গোমতী নদী, সুরমা নদী, যমুনা নদী না বুড়িগঙ্গা নদী? দোলাই কোন নদীর পূর্ব নাম? হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছে। মাসুদ আলম এ গোমতী নদী, এরপর হচ্ছে বুড়িগঙ্গা। রায়হানুল বাড়ি রাসেল লিখছে বুড়িগঙ্গা। সাজু আহমেদ এ। অনেকে আসলে এটা সঠিক অ্যান্সার করতেছে না, অনেকে এটার ভুল অ্যান্সার করতেছে। এটা সঠিক অ্যান্সার কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন। পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়? কোথায় পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে? দ্রুত অ্যান্সার করো। পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? দেখি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নদীর মিলনস্থল, নদীর উৎপত্তি স্থল, নদীর পতিত স্থল সবগুলাই কিন্তু এক একটা মোস্ট ইম্পর্টেন্ট for getting chance in University of Bangladesh, or Public University of Bangladesh. Not only public university, but also if you want to get job in Bangladesh, and if you want to or get any other job, you have to know that পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়? চাঁদপুর, গোয়ালন্দ, আজমেরীগঞ্জ, চিলামারি। অনেকে অ্যান্সার করেছে রুবাইয়া জান্নাত গোয়ালন্দ, রাহিনুল ভাই রাসেল গোয়ালন্দ। আর কেউ সাজু আহমেদ হচ্ছে এ চাঁদপুর, রুবাইয়া জান্নাত আজমেরীগঞ্জ। আর কে দ্রুত? এ জুবাইর আহমদ এ চাঁদপুর। আর কেউ? কিন্তু তোমাদের জন্য আবার দুঃখের সাথে বলতে হয়, এটাও অনেকে বেশিরভাগ হচ্ছে ভুল অ্যান্সার করতেছ। এই ভুল অ্যান্সার করতেছ। ইনশাল্লাহ আজকে ক্লাস করো, ক্লাস করার পর এগুলা তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আর ভুল থাকবে না। এটা সঠিক অ্যান্সার হচ্ছে গোয়ালন্দ। রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে হচ্ছে যে পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সন্দ্বীপ, হাতিয়া, নিজম দ্বীপ নাকি সুন্দরবন? বলো দ্রুত। হাবিব আঞ্জুম এ, মাসুদ আলম এ, মরিয়ম বিনতে সাইফুল্লাহ এ। সন্দ্বীপ। সবাই সন্দ্বীপ দিতেছে, কিন্তু আসলে এটা সন্দ্বীপ না। আমি যদি দ্বীপ বলতাম তাহলে হয়তো সন্দ্বীপ আসতো, কিন্তু দ্বীপ বলি নাই। প্রশ্ন খেয়াল করতে হবে, প্রশ্নে বলছে হচ্ছে বদ্বীপ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ, আর বাংলাদেশের অন্যতম বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ঘ, সুন্দরবন। তাহলে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি? আমি আগেই বলেছি, বাংলাদেশ সর্বপূর্বের, পশ্চিমের, উত্তর, দক্ষিণের জেলা, উপজেলা, স্থান কোনগুলা, এগুলা জানা লাগবে। তাহলে বাংলাদেশ পূর্বের স্থান কোনটি? থানচি, বান্দরবন, আখাইংডং, শিবগঞ্জ। দ্রুত অ্যান্সার করো দেখি। জুবাইর ভুঁইয়া ডি, শিবগঞ্জ। আর কেউ দ্রুত অ্যান্সার করো, দ্রুত। বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি? বান্দরবন, মরিয়ম সাইফুল্লাহ বান্দরবন, হৃদয় আহমেদ হচ্ছে সি, শিবগঞ্জ। জুবাইর আহমেদ সি, আখাইংডং। আর কেউ? আনিকা ইসলাম তাবাসসুম এ হচ্ছে থানচি। আচ্ছা, এটা অনেকেই একটু ভুল করতেছ। এখানে তুমি প্রশ্নটা হচ্ছে খেয়াল করা লাগবে। আমি কি এখানে জেলা বলছি, উপজেলা বলছি, নাকি স্থান বলছি? এখানে কি বলছি? যদি জেলা বলতাম তাহলে বাংলাদেশ সর্বপূর্বের জেলা কি? বান্দরবন। যদি উপজেলা বলতাম তাহলে বাংলাদেশ সর্বপূর্বের উপজেলা কোনটি? থানচি। যদি স্থান বলি, কিন্তু এখানে কি বলেছি? স্থান। বাংলাদেশ সর্বপূর্বের স্থান কোনটি? স্থান হচ্ছে আখাইংডং। ক্লিয়ার? ওকে, আজকে তোমাদের জন্য হচ্ছে এই 10টি প্রশ্ন ছিল। যারা পেরেছো তাদেরকে ওয়েলকাম, যারা পারো নাই তাদেরকেও মোস্ট ওয়েলকাম, কারণ তোমাদের জানার আগ্রহ থেকে তোমরা ক্লাস করতেছো। ইনশাল্লাহ ক্লাস করো। এখন আমরা চলে যাব হচ্ছে মূল ক্লাসে। ক্লাস করো, ক্লাস করলেই তোমরা এগুলো ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবা।
তাহলে আজকে আমাদের টপিক কি কি ছিল? বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বিভাগ পরিচিতি, জেলা পরিচিতি, সর্বপূর্ব, পশ্চিম, দক্ষিণ এর জেলা, উপজেলা, স্থান, আরও অনেকগুলো টপিক আছে। তোমরা থাকো, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মূল ক্লাসে। আর একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে সবাই দেখার সুযোগ পায়। আমি একটা কথা বারবার বলি যে হচ্ছে যে এক হলে জিতি, একা হলে হারি। এক হয়ে জিতার চেষ্টা করো, সবাইকে নিয়ে জিতার চেষ্টা করো। তাহলে দেখো আজকে আমরা বাংলাদেশ নিয়ে পড়ব। আমরা আগে বাংলাদেশের মানচিত্রটা একটু এঁকে নিই, বুঝার মতো হইলে হবে না, কি বলো? বোঝা যাচ্ছে? নাকি বাংলাদেশের মানচিত্র হয়েছে? তোমরা বুঝতেছ? দেখো বাংলাদেশের মানচিত্র হবে, তোমরা কি বুঝতেছ? তোমরা বুঝলেই হবে। প্রয়োজনে এইদিকে আরেকটু টেনে দেই, তাহলে আরেকটু সুন্দর হবে। নাকি বলো? এদিকে আরেকটু টানা টানা যায়। আচ্ছা তোমরা বুঝতেছ বাংলাদেশের মানচিত্র? আচ্ছা রুবাইয়া জানাল কাছে পারফেক্ট, ধন্যবাদ। আসলে তুমি যদি মানচিত্র এঁকে যদি কোনো কিছু বোঝার চেষ্টা করো, তুমি যদি চিত্র এঁকে যে কোনো কিছু জিনিস বুঝো, তাহলে তোমার এই জিনিসটা বোঝাটা তোমার অনেক বেশি হচ্ছে পাকাপোক্ত হবে, তোমার অনেক দিন মনে থাকবে। তুমি এমনি মুখস্থ করো, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? আচ্ছা বাংলা সর্ব উত্তরের স্থান কোনটি? বাংলাবান্ধা। সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। এখন তুমি এগুলো বসে বসে যদি মুখস্থ করো, তাহলে এগুলো কিন্তু তোমার আসলে বেশি দিন মুখস্থ থাকবে না। তোমার কি করতে হবে? এগুলো একটু বুঝতে হবে। দেখো আজকে আমরা ইনশাল্লাহ মানচিত্রের মাধ্যমে, এই জন্য আমি সবসময় একটা কথা বলি, আমি ক্লাস নেই সাধারণ জ্ঞান, নট অনলি সাধারণ জ্ঞান ক্লাস। আমি ক্লাসে কি বলি? আমার ক্লাসের টপিক শিরোনাম হচ্ছে কি? মানচিত্রে বিশ্ব। তার মানচিত্র দেখে আমরা পুরো পৃথিবী সম্পর্কে জানবো। আমি কি বলি? মানচিত্রে বাংলাদেশ। তার মানে মানচিত্র দেখে পুরো বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানবো। তাহলে আমাদের এই জানাটা হচ্ছে অনেকদিন মনে থাকবে। ক্লিয়ার? কিন্তু আমরা যদি বসে বসে মুখস্থ করি, এই মুখস্থটা আবার ভুলে যাব। শেয়ার করে দাও, একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে। তাহলে দেখো বাংলাদেশের বর্তমানে কয়টা বিভাগ আছে? এখন নতুন করে বিভাগ নিয়ে অনেক দ্বন্দ্ব চলতেছে। এদিকে হচ্ছে একটা পদ্মা বিভাগ হওয়ার কথা, এদিকে কুমিল্লা বিভাগ নিয়ে হচ্ছে চলতেছে, ক্রাশ চলতেছে। কুমিল্লা বলতেছে কুমিল্লা বিভাগ কুমিল্লার নামে দিতে হবে, কিন্তু নোয়াখালী বলতেছে নোয়াখালীও বিভাগ চায়। আবার হচ্ছে আমাদের সরকার প্রধান না বলতেছে কুমিল্লা নামে বিভাগ দিবে না, মেঘনা নামে বিভাগ দিবে। ওইটা নিয়ে অনেক হচ্ছে ঝামেলা চলতেছে। আবার ওই দিক দিয়ে যমুনা নামে একটা বিভাগ হওয়ার কথা আছে। যাই হোক, যেগুলো কথা আছে বা হচ্ছে বা হবে, আমরা সেগুলো নিয়ে কথা না বলে যেগুলো এখন ইতিমধ্যেই আছে, এরকম কয়টা বিভাগ আছে বাংলাদেশে বলো তো? কমেন্টে জানাও তো বাংলাদেশে কয়টা বিভাগ আছে? বাংলাদেশের বিভাগ সংখ্যা কয়টি? হ্যাঁ শেয়ার ডান কাজিমুল ইসলাম, ধন্যবাদ। 8টা বর্তমানে। আচ্ছা আর কেউ দ্রুত বাংলাদেশে বর্তমানে বিভাগ কয়টি? বিভাগ কয়টি বাংলাদেশের বর্তমানে? 8টা 9টা। আচ্ছা হৃদয় খান বলছে 9টা, আনিকা তাবাসসুম লিখছে 8টা। 64টা বিভাগ। বিভাগ তার তো লিখছে 64টা বিভাগ না ভাই, 64টা হচ্ছে জেলা। ঠিক আছে, মরিয়াম বিনতে সাইফুল্লাহ লিখছে 8টি। আচ্ছা অধিকাংশ 8টি লিখছে। আমরা এখন হচ্ছে একটু বাস্তবতার মানে বাস্তবতার নিরিখে আমরা আসলে দেখি আসলে কয়টা। দেখো এদিকে আছে কি বিভাগ? এদিকে আছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের উপরে কি আছে? সিলেট বিভাগ। এরপর হচ্ছে আমি যদি এটা রঙিন কলম দিয়ে ইয়ে করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এদিকে আছে কি? আছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের পরে কি আছে? সিলেট বিভাগ। সিলেট বিভাগের পরে কি আছে? এদিকে আছে কি বিভাগ? এদিকে আছে রংপুর বিভাগ। রংপুর বিভাগের পরে এদিকে কে আছে? এদিকে আছে রাজশাহী বিভাগ। রাজশাহীর পরে নিচে কে আছে? খুলনা বিভাগ। তারপরে এদিকে কে আছে? বরিশাল বিভাগ। তারপরে এই দিক দিয়ে নতুন করে আরেকটা বিভাগ হয়েছে ময়মনসিংহ বিভাগ, যদিও কয়েক বছর আগে। তাহলে আমরা আসলে এখন দেখি বিভাগ কয়টা। তোমরা বুঝতেছ? এগুলো বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন দেখি, আমরা যদি ঢাকা থেকে শুরু করি, ঢাকা হচ্ছে বাংলাদেশের কোথায়? কোন পাশে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে? কোন পাশে ঢাকা বাংলাদেশের?
ঢাকা বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিমে না, ঢাকা হচ্ছে বাংলাদেশের মাঝখানে, বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা অবস্থিত। তাহলে দেখো এটা হচ্ছে কি ঢাকা, এটা হচ্ছে ঢাকা বিভাগ। এদিকে আছে কি কোন বিভাগ? চট্টগ্রাম বিভাগ। এদিকে আছে কি বিভাগ? সিলেট বিভাগ। তারপর এদিকে আছে কি বিভাগ? ময়মনসিংহ বিভাগ। আচ্ছা, বুঝির সুবিধার্থে আমি সংক্ষেপে লিখতেছি। এরপর এদিকে আছে কি বিভাগ? রংপুর বিভাগ। এদিকে আছে কোন বিভাগ? রাজশাহী বিভাগ। তারপর এদিকে আছে কি বিভাগ? খুলনা বিভাগ। এদিকে আছে কি বিভাগ? বরিশাল বিভাগ। দেখো এখন কয়টা বিভাগ হয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে বাংলাদেশ এখন বর্তমানে কয়টা বিভাগ আছে? 8টা বিভাগ। ঠিক আছে, এই ঠিক এই জায়গায় হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এগুলো নিয়ে নতুন করে একটা বিভাগ হওয়ার কথা। সেই বিভাগটার নাম হচ্ছে কুমিল্লার মানুষ কুমিল্লা নামে চাইতেছে, আমিও কুমিল্লার মানুষ, অবশ্যই আমি কুমিল্লা নামে চাই। যাই হোক, এখানে সরকার বলতেছে কি নামে দিবে, মেঘনা নামে দিবে, ওইটা নিয়ে একটু ঝামেলা চলতেছে, যার জন্য এটা এখনো বিভাগ হয় নাই। এরপরে এদিকে আছে কি বিভাগ? সিলেট বিভাগ। তারপরে এরপরে আছে কি? ময়মনসিংহ। তারপরে এই পাশে আছে কোন বিভাগ? রংপুর বিভাগ। এদিকে আছে কোন বিভাগ? রাজশাহী বিভাগ। এখানে আছে খুলনা বিভাগ, এখানে আছে বরিশাল বিভাগ। ক্লিয়ার? তাহলে দেখো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বিভাগ কোনটি? তুমি একটু মানচিত্রে একটু দেখো এখানে কোনটার আয়তন সবচেয়ে বড়। আয়তন দিক থেকে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। এরপর হচ্ছে কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে কোনটা? ঢাকা। আর হচ্ছে জেলার দিক থেকে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ এবং সিলেট, এগুলো 4টা করে জেলা। যাই হোক, দেখো আমরা অবশ্য সিএম বলতেছে চট্টগ্রাম, হ্যাঁ আমরাও এখন চট্টগ্রামেই আছি। তবে হচ্ছে যে যদি নতুন বিভাগ হয় তখন আমরা নিজেদেরা বিভাগ করবো। আমাদের বিভাগ এখন কুমিল্লার বিভাগ, এখন চট্টগ্রাম। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যদি বিভাগ সম্পর্কে এগুলো হচ্ছে জানলাম। এখন আমি ইচ্ছা করলে কিন্তু আমাদের 64 জেলা সম্পর্কে, 64 জেলা কোথায় আছে, কার পর কে আছে, কার ডানে কে আছে, কার বামে পাশে কে আছে, কার উপরে কে আছে, কার নিচে কোন জেলা আছে, এগুলো কিন্তু চাইলেই আমি বলতে পারি। 64 জেলা হচ্ছে দেখাইতে পারি। যেমন আমরা যদি শুরু করি, এদিকে আছে মনে করো কুমিল্লা ট্রায়াঙ্গেল, এদিকে আছে ফেনী, ফেনীর পাশে কুমিল্লা, কুমিল্লার উপরে কুমিল্লার নিচে হচ্ছে নোয়াখালী, নোয়াখালী এখানে লক্ষ্মীপুর, তারপরে এদিকে আছে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আছে চট্টগ্রাম, চট্টগ্রাম নিচে হচ্ছে কক্সবাজার, কক্সবাজারের পাশে আছে বান্দরবান, তারপরে এদিকে আছে রাঙ্গামাটি, রাঙ্গামাটির পাশে আছে খাগড়াছড়ি। এগুলো হচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলা। কিন্তু আসলে আমি অত বিস্তারিততে এখন যাচ্ছি না। আমি একটা কথা সবসময় বলি, আসলে তুমি যদি যেই ধরনের যুদ্ধ হবে তুমি সেইভাবে হচ্ছে যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তোমার ভর্তি পরীক্ষা যেই ধরনের প্রশ্ন হবে তোমাকে সেই ধরনের প্রস্তুতি নিতে হবে। এখন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার নাকি এখন আরো বাড়ছে, সেটা নিয়ে বিতর্ক করতে পারো হচ্ছে বাংলাদেশের আয়তন কি 55,000 বর্গ কিলোমিটার নাকি 56,000 বর্গ কিলোমিটার, এটা নিয়ে বিতর্ক করার এখন দরকার নাই। কারণ তোমার এই ধরনের প্রশ্ন হয় না। প্রশ্ন যেই ধরনের হবে তোমার প্রিপারেশন নিতে হবে সেই ধরনের। আমি দেখো, তুমি যদি ওই দিন বললাম, তুমি যদি অস্ত্রের যদি যুদ্ধ হয়, তুমি যদি তরবারের প্রিপারেশন নাও, তাহলে কি তুমি যুদ্ধে জিততে পারবা? যুদ্ধে জিততে পারবে না। তাহলে আমাদের প্রশ্ন যেই ধরনের হবে আমরা হচ্ছে সেইভাবে হচ্ছে পড়বো। দেখো এগুলো হচ্ছে মোটামুটি বাংলাদেশের বিভাগ। তাহলে বিভাগের পরে এরপরে আছে সর্বপূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের জেলা, উপজেলা, স্থান। তাহলে দেখো সর্বপূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের স্থান, উপজেলাগুলো কোনটি? বাংলাদেশ সর্বদক্ষিণ ওই দিন একটা কথা বলেছি মনে আছে? আচ্ছা, মানচিত্রের ডান পাশ, মানচিত্রের বাঁ পাশ কোন দিক তোমরা বলো তো, দ্রুত কমেন্ট করো তো দেখি। মানচিত্রের বাঁ পাশ কোন দিক? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিক মানচিত্রের বাঁ পাশ? আমি বাঁ পাশের কথা বলছি। মানচিত্রের বাঁ পাশ কোন দিক? ওই দিন বিশ্ব মানচিত্রের ক্লাসে প্রথমে এটা বলেছি, বলো তো মানচিত্রের বাঁ পাশ কোন দিক? এত কিছু কিভাবে মনে রাখবো? মনে রাখা সহজ। এত কিছু হচ্ছে তুমি একটু বুঝলে হচ্ছে মনে থাকবে, কিন্তু মুখস্থ করতে গেলে সারাদিন গদবাধা পড়াশোনা হবে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, বোঝা লাগবে। দেখো মানচিত্রের বাঁ পাশ কোন দিক? দ্রুত অ্যান্সার করো। পশ্চিম, পশ্চিম, ওয়েস্ট। আচ্ছা, আর কেউ দ্রুত দ্রুত, মানচিত্রের বাঁ পাশ কোন দিক? আচ্ছা আমি বলে দিচ্ছি, মানচিত্রে ওই দিন বলছিলাম সবসময় মনে রাখবা যেই কোনো মানচিত্রের উপরের পাশ হচ্ছে উত্তর, উপরের পাশ উত্তর, নিচের পাশ দক্ষিণ, তারপর হচ্ছে ডান পাশ পূর্ব, বাঁ পাশ পশ্চিম। তাহলে আমি প্রশ্ন করেছিলাম মানচিত্রের বাঁ পাশ কোন দিক? পশ্চিম দিক। ঠিক আছে, অনেকে সঠিক অ্যান্সার করেছো। তাহলে দেখো এখন বাংলাদেশের সর্বদক্ষিণে কি আছে? বাংলাদেশ সর্বদক্ষিণে কি আছে? বাংলাদেশ সর্বদক্ষিণে হচ্ছে পানি আর পানি, পানি আর পানি।
তার মানে হচ্ছে কি বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের পরে কে আছে? এরপরও আরো জলরাশি, শুধু পানি আর পানি। এরপরে কে আছে? ভারত মহাসাগর। তাহলে দেখো তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণে কোন সাগর? বঙ্গোপসাগর, এটাকে বে অফ বেঙ্গল বলে। তাহলে দেখো এখনো যদি আমরা বলি বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা কোনটি, তোমরা বলো তো কোনটি হবে বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা কোনটি? এই যে যদি এটা ধরি, বাংলাদেশ সর্বদক্ষিণের মনে করো স্থান হচ্ছে এইটা, দেখা যাচ্ছে বাংলাদেশ সর্বদক্ষিণের স্থান কোনটা? এইটা। তাহলে এটা কোন জেলায় অবস্থিত? তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। কি? কক্সবাজার। বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। সর্বদক্ষিণের উপজেলা কোনটি? টেকনাফ। টেকনাফ। তোমরা একটু বুঝে নিও, যদিও হচ্ছে যে জায়গা কমের কারণে লেখা অত বুঝে লিখতে পারতেছি না, একটু বুঝে নিও। এরপরে এখন আমি একটা কথা বলেছিলাম, ওই সময় প্রশ্ন একটা ছিল যে বাংলাদেশ সর্বপূর্বের স্থান কোনটি। ওইখানে তোমার হচ্ছে প্রশ্নের অ্যান্সার করার জন্য আগে হচ্ছে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণের হচ্ছে কোনটি? স্থান হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, এগুলো মনে রাখবা। তাহলে আমরা চলে যাচ্ছি সর্ব উত্তরে। সর্ব উত্তরের এই মনে করো এটা সর্ব উত্তর। তাহলে সর্ব উত্তরের জেলা কোনটি? এখানে লেখার অত জায়গা নাই, এই জন্য আসলে আমি বলে দিচ্ছি। সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আমি সংক্ষেপে লিখতেছি, সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। তাহলে সর্ব উত্তরের উপজেলা কোনটি? টেকনাফ থেকে আমরা একটা কথা বলি না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, তার মানে হচ্ছে টেকনাফ এদিকে, তেতুলিয়া হচ্ছে এদিকে। তাহলে সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেতুলিয়া। আর সর্ব উত্তরের স্থান কোনটি? সর্ব উত্তরের স্থান হচ্ছে বাংলা বান্দা। ওই যে বাংলা লিঙ্ক একটা অ্যাড করছিল, ওইখানে একটা গান ছিল যে বাংলা বান্দা। এই সর্ব উত্তরের স্থান কোনটি? বাংলা বান্দা। তাহলে আমরা হচ্ছে দক্ষিণ দেখেছি, উত্তর দেখেছি, এখন আমরা পূর্ব দেখি, পশ্চিম দেখি। দেখো এই যে এদিক থেকে তুমি খেয়াল করো, এদের একটা পূর্ব দিক, তার মানে পূর্ব দিকে এটা কোনটা সর্বপূর্ব হইতে পারে? এই যে এখানে একটা টিলা বের হয়েছিল, এটা হচ্ছে বাংলাদেশ সর্বপূর্বের স্থান। তোমরা মানচিত্রগুলো মিলাই দেখো, দেখবে ইনশাল্লাহ 100-এ 100 মিলবে। শেয়ার দিতে বলো, একটু শেয়ার দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। তাহলে আর ক্লাসটা হচ্ছে মনোযোগ সহকারে দেখো, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, অমনোযোগী হয়েও না। এখানে কিন্তু অনেক অনেক তথ্য, এগুলো কিন্তু মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝবে না। এরপর নদীতে আসলে অনেক পড়া। তাহলে দেখো সর্বপূর্বের স্থান কোনটি? সর্বপূর্বের স্থান হচ্ছে, সর্বপূর্বের জেলা হচ্ছে কি? বান্দরবন। বান্দরবন। আর উপজেলা থানচি। তারপর হচ্ছে যে স্থান কোনটি? স্থান হচ্ছে আখাইং ডং। স্থান হচ্ছে আখাইং ডং। দেখো কেউ যদি কোর্স না করে শুধু রিয়েক্ট দিচ্ছে, এগুলা ভালো না। আচ্ছা সমস্যা নাই, সবাই আমার এই কোর্সটা আসলে ক্লাসটা ফ্রি ক্লাসে, যারা আমরা চাই শিখাইতে, সবাইকে শিখাতে চাচ্ছি, আমরা চাই সবাই জানুক। তাহলে বাংলাদেশ সর্বপূর্বের জেলা কোনটি? জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা থানচি, আর স্থান হচ্ছে আখাইং ডং। তাহলে আমরা সর্বপশ্চিমে চলে যাই। দেখো এটা হচ্ছে বাংলাদেশ সর্বপশ্চিমের স্থান, এটা মানচিত্র তোমরা মিলাই দেখো, এটা হচ্ছে বাংলাদেশ সর্বপশ্চিমের স্থান। তার মানে এখানে আমি জেলা সম্পর্কে বিস্তারিত জানি না, যদি জেলা সম্পর্কে আসে তাহলে এটা আসবে। তাহলে এখানে কোন জেলা আছে? এখানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আছে। আর চাঁপাইনবাবগঞ্জ এখানে কোন উপজেলা? শিবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঠিক আছে। তাহলে আমরা আসলে চলে যাচ্ছি পরবর্তীতে, এগুলো তোমরা তাহলে সর্বপূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বিভাগ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা চলে যাচ্ছি নদ নদীতে। আমরা মনে করি এতক্ষণ স্থলে ছিলাম, আমরা এখন হচ্ছে জলে চলে যাব, ঠিক আছে, জলে চলে যাব। তাহলে আমরা দেখি বাংলাদেশের আমরা প্রধান প্রধান নদীগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রধান নদী কি কি? পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে। এরপরে অনেক শাখা নদী আছে, উপনদী আছে। এই যে নদীগুলোর উৎপত্তিস্থল কোথায়, নদীগুলো কোত্থেকে আসছে, কীভাবে আসছে, বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে গিয়েছে, কোন বিভাগের কাছে দিয়ে গেছে, কোথায় মিলিত হয়েছে, কোথায় পতিত হয়েছে, কোথায় উৎপত্তি হয়েছে, এগুলো হচ্ছে জানা লাগবে। তাহলে আমরা তোমরা হচ্ছে দ্রুত একটু রিয়াক্ট আর শেয়ার করে দাও, শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। শুধু দেলোয়ার ভাই ক্লাস শেয়ার করলে হবে কি ভাই? আমার ক্লাস ভালো লাগে না? হ্যাঁ, কেমন মনে হচ্ছে তোমাদের? তোমরা কি কিছু শিখতে পারতেছ? তোমরা আসলে কিছু শেখানোই হচ্ছে আমাদের বড় সার্থকতা, আমাদের এটাই, ইটস আওয়ার প্লেজার। আমরা চাই তোমাদেরকে শিখাইতে। একটু শেয়ার করে দাও, একটু হচ্ছে মেনশন করে দাও। তাহলে দেখো রিয়াক্ট করো। তোমাদের এই যে শেয়ার, মেনশন, কমেন্ট, এগুলো হচ্ছে আসলে আমাদের অনুপ্রেরণা যোগায়। তো তোমরা আসলে এই জিনিসগুলো হচ্ছে করার চেষ্টা করবা আমাদের জন্য। তাহলে আমরা তোমাদেরকে অনেক কিছু শিখাইতে অনুপ্রেরণা পাবো। দেখো আমরা এতক্ষণ কোথায় ছিলাম বলছি? স্থলে ছিলাম। আমরা এখন চলে যাব কোথায়?
জলে। জল মানে কি, আমরা সাগরে চলে যাব? আচ্ছা, আমরা সাগরে এখন যাব না, আমরা বাংলাদেশ যেহেতু সাগর বেষ্টিত দেশটা, দেশটা বাংলাদেশ হচ্ছে নদী বেষ্টিত দেশ, আমরা নদী সম্পর্কেই আলোচনা করব। দেখো নদী, বাংলাদেশের সবচেয়ে বড় নদী কি, কতগুলো আছে? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তাহলে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় নদী যদি আমরা বলি, এটা হচ্ছে কোন নদী? পদ্মা নদী। এইভাবে বাংলাদেশে ঢুকেছে পদ্মা নদী, এই দিক দিয়ে হচ্ছে বাংলাদেশে আসছে। কোত্থেকে আসছে? তাহলে বাংলাদেশের এই পাশে কোন দেশ, বাংলাদেশের পশ্চিমে কোন দেশ, বাংলাদেশের উত্তরে কোন দেশ, বাংলাদেশের হচ্ছে এই পূর্বে কোন দেশ? সব দিকেই ভারত, শুধুমাত্র পূর্বে আরেকটা দেশ আছে মায়ানমার। তাহলে এটা কোত্থেকে আসছে? মায়ানমার থেকে। দেখো, আরে ভারত থেকে। তাহলে পদ্মা নদী কোত্থেকে বাংলাদেশে প্রবেশ করেছে? ভারত থেকে। আর এই যে পদ্মা নদী, এটা যদি আমরা এটা উৎপত্তিস্থল ধরি, পদ্মা নদী যদি আমরা এটা উৎপত্তিস্থল ধরি, তাহলে এর উৎপত্তিস্থল কোথায়? পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায় বলো তো? পদ্মা নদীর উৎপত্তিস্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। পদ্মা নদীর, তোমাকে এগুলো কিন্তু প্রশ্ন আসে, পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এই যে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, এটা কোত্থেকে প্রবেশ করেছে? ভারত থেকে। বাংলাদেশে প্রবেশ করার পূর্বে পদ্মা নদীর নাম ছিল কি? পদ্মা নদীর নাম ছিল গঙ্গা। ভারতে পদ্মা নদীর যে অংশ আছে সেই অংশের নাম কি? গঙ্গা নদী। ওই যে গঙ্গা স্নান করে না ভারতের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, এই গঙ্গা হচ্ছে, কলকাতা হচ্ছে বাংলাদেশের পশ্চিমেই, পশ্চিমবঙ্গ ওইদিকে। তাহলে ওই যে গঙ্গা নদী হচ্ছে এটা। আর গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন এটার নাম হয়ে গেছে কি? তখন এটার নাম হয়ে গেছে পদ্মা। তাহলে এটা কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? তোমরা এই যে দেখো, এটা কোন দিক দিয়ে প্রবেশ করেছে? এই দিক দিয়ে। তাহলে এদিক দিয়ে কোন জেলা আছে? তাহলে এখন তোমরা একটু দেখে বলো তো, একটু চিন্তা করে বলো তো, পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করো তো দেখি। পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? বলো, পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা? এখন কোন জেলা এখানে হইতে পারে? এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাইছিলাম, সেই ক্লু অনুযায়ী কিন্তু তোমরা অ্যান্সার করতে পারার কথা। এগুলো কিন্তু এখন মুখস্থ করা লাগবে না। আচ্ছা, রাজশাহী, রাজু আহমেদ লিখছে রাজশাহী। আর কেউ বলতো, এই যে এই স্থানটা দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করছে, তাহলে এই স্থানে বাংলাদেশের কোন জেলা আছে? দ্রুত অ্যান্সার করো। রাজশাহী, রোবাইয়া জানাল লিখছে রাজশাহী। হ্যাঁ, আর কেউ? তোমাদের অ্যান্সারটা আসলে সঠিক হচ্ছে না। যারা রাজশাহী অ্যান্সার বলতেছে তাদের অ্যান্সারটা সঠিক হচ্ছে না, তাদের ধরেই দিচ্ছে। এখন তোমরা হচ্ছে বলো কি অ্যান্সারটা কি হবে? যারা রাজশাহী অ্যান্সার করতেছে অনেকেই, অ্যান্সারটা সঠিক না। দ্রুত অ্যান্সার করো, কোনটা অ্যান্সার হবে? রাজশাহী জেলা না, যদি বিভাগ বলি তখন হচ্ছে রাজশাহী হবে, কিন্তু আমি এখানে বিভাগ বলি নাই। তোমাদের জন্য বারবার আমি বলছি কি, প্রশ্ন বুঝতে হবে। এখানে আমি বিভাগ বলি না, আমি বলছি কি জেলা। তাহলে কোন জেলা হবে? অ্যান্সার করো তো। রাজশাহীতেই, কুষ্টিয়া, ফরহাদ হোসেন কুষ্টিয়া। না ভাই, একজনও এখনো সঠিক অ্যান্সার হয় নাই, একজনও এখনো সঠিক অ্যান্সার করতে পারে নাই। সবার জন্য আসলে অনেক সরো টু সে, দুঃখের সাথে বলতে হয়, একটাও সঠিক অ্যান্সার হয় নাই, কেউ সঠিক অ্যান্সার করতে পারে না। আমি আর বিলম্ব না করে সঠিক অ্যান্সার বলে দিচ্ছি। এই যে দেখো, আমি এখানে একটা কথা বলেছি যে বাংলাদেশ সর্বপশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। তার মানে পদ্মা নদী আসছে কোন দিক দিয়ে? এই যে দেখো, যখন চাঁপাইনবাবগঞ্জ দেখাইছি তখন কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের পাশ দিয়ে বা চাঁপাইনবাবগঞ্জ দিয়েই কিন্তু পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে প্রশ্ন হয় বারবার, এই জন্য বলতেছি। তাহলে পদ্মা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? চাঁপাইনবাবগঞ্জ। যদি বিভাগ বলি তাহলে বিভাগ হবে কি? রাজশাহী বিভাগ। তোমরা একটু শেয়ার করে দাও, একটু কমেন্ট করো, করো, মেনশন করো ফ্রেন্ডদেরকে। তাহলে দেখো, এই যে পদ্মা নদী এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে কোত্থেকে আসছে? রাজশাহী দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ ঢুকে রাজশাহী দিয়ে, তারপরে হচ্ছে যে এইদিকে মুন্সিগঞ্জ দিয়ে, তারপরে হচ্ছে রাজবাড়ি হয়ে ঢাকা হয়ে আসছে কোথায়? মুন্সিগঞ্জ হয়ে আসছে কোথায়? চাঁদপুর এসে, তা আমরা জানি চাঁদপুরে 3 নদীর মোহনা আছে। এই 3 নদীর মোহনা একটা হচ্ছে কি? একটা হচ্ছে এই পদ্মা নদী। তাহলে এটা কোন নদী? তাহলে পদ্মা নদী কোনটা? এটা। তাহলে আর অন্যান্য গুরুত্বপূর্ণ নদী কি আছে? আছে হচ্ছে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী। দেখো, ব্রহ্মপুত্র কোত্থেকে আসছে? ব্রহ্মপুত্র আসছে প্রায় এদিক দিয়ে ছিল ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র ছিল কোন দিকে? এইদিকে ছিল ব্রহ্মপুত্র। এটা হচ্ছে কি? ব্রহ্মপুত্র। একটু খেয়াল করে ক্লাসটা করতে হবে, কিন্তু এগুলো কিন্তু অনেক বোঝার জিনিস, একটু ভালোভাবে বুঝে ক্লাস করো। তাহলে ব্রহ্মপুত্র কোত্থেকে আসছে? এদিকে আসছে। তাহলে এইদিকে কোন জেলা?
জেলা। তাহলে ব্রহ্মপুত্র যদি বলি কোন জেলা দিয়ে আসছে, এইদিকে জেলা হচ্ছে কুড়িগ্রাম, তাহলে ব্রহ্মপুত্র কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম দিয়ে। আর এই যে ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল কোথায়? তিব্বতের হিমালয়ের কৈলাস মান সরোবরে। তিব্বতের হিমালয়ের কৈলাস মান সরোবরে। এখানে জায়গা নাই তেমন, সেজন্য আমি লিখতেছি না, বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা তাহলে ইয়ে দিয়ে প্রবেশ করার পরে এটা কিন্তু পুরাতন, এটা কোন দিক দিয়ে গেছে? ময়মনসিংহ দিয়ে গেছিল, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ময়মনসিংহ দিয়ে আসছিল। কিন্তু 1876 সালে এই অঞ্চলে 1876 সালে এই জায়গাটাতে একটা ভূমিকম্প হয়, বিশাল একটা ভূমিকম্প হয়। কত সালে? 1876 সালে। এই ভূমিকম্পের ফলে এই নদীটার গতিপথ পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এই নদীটা কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। এই সোজা চলে আসছে। কোন নদী? ব্রহ্মপুত্র। এইটা যখন এইটুকু আসছে তখন এটার নাম ছিল কি? ব্রহ্মপুত্র। যখন এটা 1876 সালে ইয়ার কারণে, ভূমিকম্পের কারণে গতিপথ পরিবর্তন হয়ে গেছে, সোজা হয়ে গেছে, তখন এটার নাম হয়ে গেছে কি? যমুনা। তখন এটার নাম হয়ে গেছে যমুনা। এটা হচ্ছে যমুনা নদী, এটা হচ্ছে যমুনা নদী। এটা এদিক দিয়ে যমুনা ব্রিজ, এই যমুনা ব্রিজ আছে এই দিক দিয়ে। এটা হচ্ছে যমুনা নদী, এই যমুনা ব্রিজ এই দিক দিয়ে। আচ্ছা, পদ্মা নদীর উপর দিয়ে এখন হচ্ছে এই পদ্মা সেতু হইতেছে এই দিক দিয়ে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখো। এরপর দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার কথা আছে এদিক দিয়ে, গোয়ালন্দ ঘাটের ওই দিক দিয়ে, অথবা এদিক দিয়ে প্রস্তাবিত। এগুলো হচ্ছে খেয়াল রাখবা। তোমরা কমেন্ট করো দেখি। তাহলে এই যে তখন এটার নাম হয়ে গেছে কি? যমুনা। আর পুরাতন ব্রহ্মপুত্র কোথায় গেছে? ময়মনসিংহ। এখনো কিন্তু ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ কিন্তু ময়মনসিংহেই। তাহলে আর কি নদী আছে? আর আছে তোমার ইয়া নদী, তিস্তা নদী। আর একটা গুরুত্বপূর্ণ নদী আছে বাংলাদেশে, কি? তিস্তা নদী। তিস্তা নদী কি? তিস্তা নদী কোন দিক দিয়ে আসছে? তিস্তা নদী আসছে দেখো এই দিক দিয়ে, এই দিক দিয়ে আসছে তিস্তা নদী। এই তিস্তা নদী এদিক দিয়ে আসছে। তাহলে তিস্তা নদী কোন জেলা দিয়ে আসছে? নীলফামারী দিয়ে। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চলে। কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চলে। বুঝা যাচ্ছে? তোমরা কি বুঝতেছ? দেখো, এগুলো কিন্তু বুঝতে হবে, বারবার বলতেছি, এগুলো কিন্তু বুঝার জিনিস। আরো অনেক কিছু আছে। এরপরে আমরা নদীর মিলনস্থল দেখাইবো, এগুলো মিলনস্থল, এগুলো হচ্ছে নদীর উৎপত্তিস্থল, এগুলো নদীর হচ্ছে প্রবেশের স্থান। আরো অনেক নদী আছে, তারপর এগুলো কোথায় পতিত হয়েছে, তারপর কোন নদীর কি নাম আছে, হচ্ছে নদীর উপনদী, নদীর শাখা নদী, এগুলো হচ্ছে আমরা আসতেছি। তোমরা থাকো, একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। দেখো তাহলে আর কি নদী আছে? আর ভারতের দুইটা নদী আছে, একটা হচ্ছে বরাক আর একটা তুইবাই। একটা বরাক আর একটা তুইবাই। মনে করো এটা হচ্ছে বরাক আর এটা বরাক, এটা তুইবাই। এই বরাক আর তুইবাই নদী কোথায় মিলিত হয়েছে? এটা কোথায় এসেছে? মনপুরা লুসাই পাহাড় থেকে। লুসাই পাহাড় থেকে এসে এটা মিলিত হয়। তারপরে এটা আবার দুইটা নতুন নাম ধারণ করেছে। সেই দুইটা নদীর নাম কি? একটা হচ্ছে সুরমা। সুরমা এদিক দিয়ে বাংলাদেশে আসছে, সিলেট দিয়ে। যারা সিলেটে গেছে তারা জানে এটা অনেক সুন্দর আসলে। আর একটা আছে কি? কুশিয়ারা, এই এদিক দিয়ে আসছে। একটা বরাক আর তুইবাই। বরাক আর তুইবাই মিলে এখানে আরো দুইটা নদীর উৎপত্তি হয়েছে। একটা নাম হচ্ছে সুরমা আর একটা কুশিয়ারা। সুরমা আর কুশিয়ারা বাংলাদেশে আসছে, সিলেট দিয়ে প্রবেশ করছে। খুব সোজা ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝলে খুব সহজ। এখন কিন্তু পারবা, বুঝতে পারতেছি, বুঝলে কিন্তু পারবা। এই জন্য আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু বুঝার জিনিস। তুমি মুখস্থ করলেই এগুলো কিন্তু ভুলে যাবা। একটু খেয়াল করো, দেখো কোনটা কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে গেছে, কোথায় মিলিত হচ্ছে, কোন দিক দিয়ে প্রবেশ করছে। তাহলে দেখো এটা কোথায়, আবার এই দুইটা আবার নদী আবার কোথায় মিলিত হচ্ছে? মিলিত স্থলে আসতে পারে। এই দুইটা মিলিত হয়েছে তোমার হবিগঞ্জের, সিলেট। এটা কোন বিভাগ? তাহলে এই যে সুরমা এবং কুশিয়ারা, এটা কোন জেলা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশে? বলো তো, অ্যান্সার করো তো। সুরমা এবং কুশিয়ারা কোন জেলা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে? এটা কোন জেলা হবে? অ্যান্সার করো তো, দ্রুত দ্রুত। সুরমা এবং কুশিয়ারা কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? তোমরা কিন্তু দেখেই অ্যান্সার পারার কথা। না হলে যাদের মানচিত্র সম্পর্কে একদমই ধারণা নাই, বাংলাদেশের মানচিত্র নিয়ে বসবা, দেখবা, এগুলো সব মিলাই নিবা, ইনশাল্লাহ 100-এ 100 মিল পাবা। একটু খেয়াল করো, এখন ক্লাসে একটু খেয়াল করো। তাহলে সুরমা ও কুশিয়ারা বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? দ্রুত অ্যান্সার করো তো। সিলেট। হ্যাঁ, লামিয়া আক্তার, তিশা লেখছে সিলেট। আর কেউ দ্রুত অ্যান্সার করো। সুরমা ও কুশিয়ারা বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কুশিয়ারা। আর কেউ? সিলেট। আচ্ছা, এটা আসলেই হ্যাঁ, তার অ্যান্সারটা সঠিক। সুরমা এবং কুশিয়ারা বাংলাদেশ সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে। সিলেট জেলা দিয়ে প্রবেশ করে এই দুইটা নদী মিলিত হয়েছে কোথায়? এখানে। তার মানে এখানে যে জায়গাটা মিলিত হয়েছে ওই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে
হবিগঞ্জের জায়গাটার নাম কি? হবিগঞ্জের আজমেরীগঞ্জ। নাম কি? আজমেরীগঞ্জ। এটা কোন জায়গার? হবিগঞ্জের। আমি সংক্ষেপে লিখতেছি, জায়গা কম সেজন্য, তোমরা বুঝে নিও। সিয়াম নাজমুল কায়েস সিয়াম লিখছে সুন্দর ক্লাস, স্বপ্ন বাস্তবতা মিলে যাক সবার। ধন্যবাদ। আসলে সবাইকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, সেই লক্ষ্যে এগুলো আসলে আমার একটু চিন্তা ভাবনা করে সাজানো, তোমাদের জন্যই সব কিছু, আসলে শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ সিয়াম সাথে থাকার জন্য। হ্যাঁ, অনেকে সঠিক আনসার করতেছে সিলেট। তাহলে এই দুইটা নদী মিলতে হচ্ছে কোথায়? হবিগঞ্জ। সিলেট বিভাগের 4টা জেলা, 4টা জেলার মাঝে হচ্ছে একটা হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জের কোথায়? আজমেরীগঞ্জ। এই দুইটা মিলিত হই এটা আবার একটা নতুন নাম ধারণ করছে। নতুন নাম ধারণ করে কি হয়েছে দেখো, এই দুইটা নদী আরো সামনে আসতেছে, নাকি এখানেই থেমে যাবে? আরো সামনে আসতেছে, এই আরো সামনে আসতেছে এই দুইটা নদী। এই দুইটা নদী কি আসতেছে আরো সামনে, এই এখানে আসছে। তাহলে এখানে আসার পরে এটার নাম হয়ে গেছে কি? এটার নাম হয়ে গেছে এখন কালনী নদী। কি নদী? কালনী নদী। তার মানে কালনী নদী কোন দুইটা নদীর মিলনস্থলে গঠিত হয়েছে? সুরমা এবং কুশিয়ারা নদীর মিলনস্থলে কোন নদী গঠিত হয়েছে? কোন নদীর উৎপত্তি হয়েছে? কালনী নদী। রে ভাইয়া জানলে লাগছে আউটস্ট্যান্ডিং, ধন্যবাদ। জি হ্যাঁ, ক্লাস কি বোরিং হয়ে গেছে নাকি তোমরা? বোরিং হওয়া যাবে না। হ্যাঁ, সুন্দরভাবে ক্লাসটা নেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, তোমাদেরও ধন্যবাদ। আসলে এখানে তো একপক্ষীয় ক্লাস নিচ্ছি বলতে, তোমরা যদি থাকতা, তোমরা যদি তোমাদের কথা যদি শুনতে পারতাম, তাহলে তোমাদের হচ্ছে মতামত শুনতাম। তোমাদের এখন মতামত কমেন্ট বক্সে ড্রপ করো। যদি আরও তোমাদের সাথে গান শুনতাম, গল্প শুনতাম, কবিতা শুনতাম, কিন্তু আসলে সেই সুযোগটা এখন নাই। যাই হোক, পরবর্তী যদি সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই হবে। ঠিক আছে, গান হবে নাকি আরেকটা? যারা রোমান্টিক গান চাইছিল, হ্যাঁ গান হবে নাকি দেখি? ক্লাস নিতে, ক্লাসের মধ্যে কে কে বোরিং হয়ে গেছে? আর ক্লাস আরো অনেক আছে, আরো আছে মোটামুটি, তোমরা থাকো। গান হবে নাকি আরেকটা? তোমাদের যদি সুযোগ হইতো তাহলে তোমাদের থেকেও গান শুনতাম, কিন্তু আসলে তোমাদের এখন সুযোগ হচ্ছে না, এই জন্য আসলে আমি শুনতে পারতেছি না। জি ভাইয়া, মিট হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গান হবে নাকি বলো তো, তোমরা কমেন্ট করো তো। বোরিং হওয়া, হ্যাঁ বোরিং হবা না। আসলে আমার আসলে টানা 6 ঘন্টার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। টানা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম আমি ক্লাস নেই। আমি হচ্ছে যে বাংলা ক্লাস নেই, সাধারণ ক্লাস নেই, ইংলিশ ক্লাস নেই, সব ধরনের আসলে ক্লাস নেই, একাডেমিক ক্লাস নেই, অ্যাডমিশন ক্লাস নেই। কিন্তু আসলে এই পর্যন্ত আমার কোনো ক্লাসে স্টুডেন্টরা যতক্ষণই ক্লাস নিছি বোরিং হয় নাই। বরঞ্চ এই যে এলাকায় আমি যখন যাই তখন এলাকার প্রতিষ্ঠানও ক্লাস নেওয়ার চেষ্টা করি, আশেপাশের প্রতিষ্ঠান থেকেও স্টুডেন্টরা এসে ক্লাস করে থাকে। হয়ে যাক গান। রুবাইয়া জান্নাত বলছে কি? কি গান হবে? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ডাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ডাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। আসলে অনেকক্ষণ কথা বলতে বলতে আমার গলা বসে আছে, তবু হচ্ছে একটু চেষ্টা করছি। আসলে অনেক গানই করা যায় কি, যদি একটা গান বানানো যায়। এই যে টিএসসির মোড়ে একটা হল রয়েছে, এরকম একটা কথা আছে। ও বাইরে ভাই, টিএসসির মোড়ে একটা হলে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড়ে রোকে নামে একটা হলে রয়েছে, সেই হলে নাকি সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। হই টিএসসির মোড়ে রোকে নামে একটা হলে রয়েছে, সেই হলে নাকি সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। আচ্ছা যাই হোক, যেমনই থাকুক, আছে আসলে এই আমাদের কোথাও কেউ নাই, তোমরা থাকো আমাদের সাথে। আমরা অনেক কিছু হবে, আসলে ক্লাস হবে, তোমাদের জানা লাগবে। আমরা আবার চলে যাচ্ছি ক্লাসে। তাহলে আমরা কোথায় যেন ছিলাম? এই যে কালনী নদী, সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে তারপরে কি নাম ধারণ করেছে? কালনী নদী। দেখো
তোমাদের কমেন্ট আসলে আউটস্ট্যান্ডিং সাউন্ড আবার এর জন্য ধন্যবাদ। অলরাউন্ডার লামিয়া আক্তার তিশা, ধন্যবাদ। অসাধারণ ভয়েস। ওকে চাকমা, আসলে আমি এর আগে কখনো কিন্তু এরকম গান টান গাইতাম না, কিন্তু ওই যে ক্লাস নিতে নিতে আসলে স্টুডেন্টদের সাথে কথা বলতে বলতে গান চলে আসে, সেজন্য হচ্ছে চলে আসে গাই আর কি। তোমরা যদি থাকতা সবাই মিলে কিন্তু গান গাইতে অনেক মজা। এরপরে আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রাম হয়, সবাই মিলে হচ্ছে গান গাই। আমরা হচ্ছে এই ঘুরতে যাই, কোথাও ঘুরতে গেলে ট্যুরে গিয়ে সবাই মিলে গান গাই। ওই আসলে সবার ওই যে বা অনেকে বাথরুম সিঙ্গার থাকে, এইভাবে আস্তে আস্তে হচ্ছে গান হয়ে যায়। যেমন বলতে পারো তুমি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে, শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে, ইচ্ছে জামাই করবে আদর, ইচ্ছে জামাই করবে আদর, দানা তো নাই ঘরে লো, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। এগুলো হচ্ছে সবাই মিলে গাইলে সুন্দর। যাই হোক, তবু এখন তোমাদের নিয়ে সবাই মিলে কখনো গাওয়ার সুযোগ হলে ইনশাল্লাহ আমরা গাইব। তাহলে আমরা কি বলছি, কালনী নদী। এই যে কালনী নদী কোথায় আসছে, কালনী নদী এসে আবার মিলিত হয়েছে ভৈরব বাজারে। একটু ক্লাসের দিকে খেয়াল করো, ক্লাসের দিকে এখন মনোযোগ দাও। আবার ভৈরব বাজারে মিলিত হই, তাহলে পুরাতন ব্রহ্মপুত্র, এটা ছিল পুরাতন ব্রহ্মপুত্র আর কালনী নদী, দুইটা মিলে হয়ে গেছে কি, দুইটা মিলে হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী, নদী কোন নদী, মেঘনা নদী। দুইটা মিলে হয়ে গেছে কোন নদী, পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী। এটা ছিল কি পুরাতন ব্রহ্মপুত্র, কারণ নতুন ব্রহ্মপুত্র হচ্ছে যে এটা যখন 1876 সালে ভূমিকম্পের কারণে পরিবর্তন হয়ে এটার গতিপথ পরিবর্তন হয়ে গিয়ে এটা যখন সোজা চলে গেছে, তখন এটার নাম হয়ে গেছে কি যমুনা। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী মিলিত হয়েছে কোথায়, ভৈরব বাজারে মিলিত হয়ে এটার নাম হয়েছে কি মেঘনা নদী। এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী। তাহলে দেখো, এখন যদি আমরা দেখি তাহলে এগুলোর উৎপত্তি স্থল দেখছি আমরা, স্থল দেখছি, তাহলে এখানে দেখো এটা মিলিত হয়েছে কোথায়, এই যে এখানে আছে কি তিস্তা নদী ছিল, আর এখানে কি ছিল, তিস্তা নদী ছিল আর কি ছিল, এখানে ছিল ব্রহ্মপুত্র নদী। তাহলে ব্রহ্মপুত্র আর তিস্তা কোথায় মিলিত হয়েছে, চিলামারি। আর এটা কোথায় মিলিত হয়েছে, এটা মিলিত হচ্ছে গোয়ালন্দ ঘাটে। কোথায়, গোয়ালন্দ ঘাটে, গোয়ালন্দ কোথায়, রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে। কোন কোন নদী মিলিত হয়েছে, যমুনা এবং পদ্মা। তারপর এটা কোথায় মিলিত হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্র এবং তিস্তা কোথায় মিলিত হয়েছে, কুড়িগ্রামের চিলামারি উপজেলায়। এগুলো একটু খেয়াল রাখো। তারপরে এখানে হচ্ছে সুরমা আর কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে আজমেরীগঞ্জে, হবিগঞ্জের আজমেরীগঞ্জে মিলিত। এটা কি নাম ধারণ করছে, কালনী নদী ধারণ করে এটা আগাইছে। যখন আগাচ্ছিল তখন এটা কোথায় মিলিত হয়েছে, আবার পুরাতন ব্রহ্মপুত্র কালনী ভৈরব বাজারে মিলিত হয়, তখন এটা কি নাম ধারণ করেছে, মেঘনা নদী। এর এই দিকে ছিল কি, এই মেঘনা নদী চাঁদপুরে এসে কার সাথে মিলছে, পদ্মা নদীর সাথে। ক্লিয়ার, বুঝতেছ? আচ্ছা, তোমরা এতটুকু বুঝছো কিনা দেখি। এই যে পদ্মা, মেঘনা নদী আর চাঁদপুরে এসে এখানে যমুনা নদী কিন্তু এখানেই শেষ। এখানে শেষ হওয়ার পরে আর পদ্মা নামে কিন্তু এটা আগাচ্ছিল, আগায় চাঁদপুরে আসছে। চাঁদপুরে আসার কারণে এদিক থেকে মেঘনা আসছে। তাহলে এদিকে চাঁদপুরে কিন্তু আমরা জানি 3 নদীর মোহনা। তাহলে আমরা অলরেডি কয়টা পাইছি, 2টা পাইছি। একটা হচ্ছে কি, একটা পদ্মা আর একটা মেঘনা। তাহলে আরেকটা নদী কোনটা এখানে, তোমরা বলো তো? 3 নদীর মোহনায় আরেকটা নদী কোনটা? পদ্মা পাইছি, মেঘনা পাইছি, আরেকটা নদী কোনটা 3 নদীর মোহনায়? চাঁদপুরে যে 3 নদীর মোহনা আছে, কমেন্ট করো তো, কমেন্ট করো। চাঁদপুরে যে 3 নদীর মোহনা আছে, একটা হচ্ছে কি পদ্মা, আমরা দেখতেছি এদিক থেকে কি আসছে, পদ্মা নদী এদিক থেকে এসে চাঁদপুরে আসছে। তারপরে এদিক থেকে মেঘনা নদী আসছে, মেঘনা নদী এসে কোথায় আসছে, চাঁদপুরে। তাহলে পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে কোথায়, চাঁদপুরে। কিন্তু আমরা জানি চাঁদপুরে যারা ঘুরতে যায় তারা জানে ঘুরতে যাওয়া উচিত, আসলে ঘুরতে গেলে অনেক কিছু শেখা যায়। চাঁদপুরে যারা যায় তারা জানে এখানে হচ্ছে বলা হয় 3 নদীর মোহনা। এই 3 নদীর মোহনা, এখানে আরেকটা নদী কোনটা? লামিয়া আক্তার লিখছে তিশা, লিখছে জি ভাইয়া ডাকাতিয়া, লামিয়া আক্তার একটা ডাকাতিয়া, রুবাইয়াত জান্নাত লিখছে যমুনা। রুবাইয়াত জান্নাত ভাইয়া তুমি একটু খেয়াল করো, একটু এইদিকে দেখো, সবাই একটু খেয়াল করো।
এই যে ওদের যমুনা বলছে, যমুনার অ্যান্সারটাকে ঠিক নাকি হচ্ছে ঠিক না। দেখো আমরা কি বলছি, যমুনা এদিক থেকে আসছে, এদিক থেকে যমুনা আসছে ওই যে 1876 সালে ভূমিকম্পের কারণে যমুনা নাম ধারণ করছে। যমুনা এদিক থেকে এসে কোথায় মিলিত হয়েছে? এখানে। কার সাথে? পদ্মা নদীর সাথে। কোন জায়গায়? গোয়ালন্দ ঘাটে। গোয়ালন্দ ঘাটটা কোন জায়গায়? এটা হচ্ছে রাজবাড়ির একটা স্থান, গোয়ালন্দ ঘাট। তার মানে যমুনা নদী কিন্তু এখানেই শেষ। যমুনা কিন্তু যমুনা নামে আর আগাইতে পারে নাই। সবাই একটু খেয়াল করো, দেখো যমুনা নদী কিন্তু যমুনা নামে আর আগাইতে পারে নাই। তার মানে যমুনা নদী এখানেই শেষ। যমুনা নদীর স্থান হচ্ছে কতটুকু? এখান থেকে এখান পর্যন্ত। আর যমুনা এখান থেকে এরপর কিন্তু এটার কি নামে আগাচ্ছিল? চাঁদপুরের দিকে এটা আগাচ্ছিল হচ্ছে পদ্মা নামেই। যমুনা ওইখানেই শেষ, রাজবাড়িতেই শেষ। তাহলে এখানে 3 নদীর মোহনা নামে আমরা জানি কি এই 3 নদীর মোহনা। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে দেখো, আরেকটা হচ্ছে কেউ অনেকেই ভুল অ্যান্সার করছে। মাসুদ আলম যমুনা ভুল, লামিয়া আক্তার তিশা ডাকাতিয়া, এরপর হচ্ছে 100% শিউ ডাকাতিয়া। লামিয়া আক্তার তোমার বাড়ি কোথায়? লামিয়া আক্তার চাঁদপুরে নাকি? এই জন্য জানো নাকি? ওইদিকে মনে হয় না। আসলে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমাদের পাশ দিয়ে আসলে ডাকাতিয়া নদী গেছে। ডাকাতিয়া নদী গিয়ে চাঁদপুরে মিলিত হয়েছে এই যে। আর এই 2টা নদীর সাথে, কোন 2টা নদী? একটা হচ্ছে, হ্যাঁ আমার বাড়িও চাঁদপুর। হ্যাঁ, তোমার চাঁদপুর হওয়ার কারণে তুমি ওই যে 100% শিওর দিয়ে বলতেছো, বা হচ্ছে যারা ওইদিকে গিয়েছে তারা হচ্ছে বলতে পারবে। ওই যে আমার এলাকার পাশ দিয়ে হচ্ছে ডাকাতিয়া নদী গেছে চাঁদপুরে, আমার বাড়ি কুমিল্লা। তাহলে দেখো এই যমুনা মেঘনা নদীর আরেকটা শাখা নদী হচ্ছে কি? গোমতী নদী। যারা ঢাকা থেকে কুমিল্লা যায় বা যারা ঢাকা থেকে চট্টগ্রাম যায় তখন তারা জানে এখানে প্রধানত 2টা ব্রিজ হচ্ছে পাড়ি দেওয়া লাগে। একটা ব্রিজ কি? একটা হচ্ছে মেঘনা ব্রিজ। এই যে নারায়ণগঞ্জের পরেই মেঘনা ব্রিজ, মেঘনা ব্রিজ এর মুন্সিগঞ্জের ওইদিকে। এরপর হচ্ছে যে কোন নদী? এরপরে পাড়ি দিতে হয় তোমার গোমতী নদী, গোমতী ব্রিজ। এই 2টা, তার মানে মেঘনার পরে আছে কি? গোমতী। এই গোমতী হচ্ছে মেঘনা নদীর একটা শাখা নদী। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। আসলে একসময় কুমিল্লা এই গোমতী নদীর কারণে কুমিল্লা অনেক ক্ষতিগ্রস্ত হইতো, এই জন্য কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদী। তবে এখন আর তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না, যার কারণে এখন আর কুমিল্লা দুঃখ গোমতীকে বলা হয় না। তবুও যদি পরীক্ষায় আসে, পরীক্ষা নিচের কোনটিকে কুমিল্লার দুঃখ বলা হয়, কোন নদীকে, অবশ্যই অ্যান্সার কি হবে? গোমতী নদী। আবার কোন জেলা বা হচ্ছে কোন শহর কোন ইয়ার পাশ দিয়ে, কোন জেলা কোন নদীর পাশে অবস্থিত, এগুলো কিন্তু প্রশ্ন আসে, এগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা সিম্পল প্রশ্ন করি, অ্যান্সার করো তো দেখি। অ্যান্সার করতে পারবে না, একটু বুঝো। আমার এই প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট না, বাট কি ক্রিটিক্যাল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, চাকরির পরীক্ষা, বিসিএস এর বা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো কিন্তু ডিফিকাল্ট না, বাট ক্রিটিক্যাল। সো তোমাকে এগুলো হচ্ছে ভালোভাবে বোঝা লাগবে। দেখো একটা প্রশ্ন করি কি, যদি বলি ময়মনসিংহ, এটা মনে করো ময়মনসিংহ, আচ্ছা দেখাই দিলাম। ময়মনসিংহের পাশ দিয়ে কোন নদী গিয়েছে? ময়মনসিংহের পাশ দিয়ে কোন নদী গেছে? ময়মনসিংহের শহরের পাশ দিয়ে কোন নদী গেছে বলো তো? ময়মনসিংহের শহরের পাশ দিয়ে কোন নদী গিয়েছে? দ্রুত অ্যান্সার করো। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে কোন নদী গেছে? মনে করো এটা ময়মনসিংহ, এখান দিয়ে আমি এতক্ষণ কোন নদী আসছে বলছি, এটা কোন নদী আসছে বলছি? অ্যান্সার করো তো দ্রুত, দ্রুত অ্যান্সার করো। এটা কোন নদী হবে? এটা কোন নদী হবে? এখন কিন্তু তুমি মনে হবে তোমার কিন্তু সারা বাংলাদেশ দেখতেছ, এখন কিন্তু এগুলো মুখস্থ করা লাগবে না। তোমার মানচিত্র দেখা মানে, তোমার মানচিত্র পড়া মানে, মানচিত্র বোঝানো মানে, তুমি মনে হচ্ছে যেন তুমি সারা বিশ্ব তোমার সামনে আছে, মনে হবে যেন সারা বাংলাদেশ তোমার সামনে আছে, মনে হবে যে সব কিছু তোমার সামনে আছে, তুমি দেখে দেখে বলতেছো। দেখো আমি কিন্তু আজকে এই যে ক্লাস নেওয়ার জন্য একবারও বাংলাদেশের মানচিত্র দেখে আসি নাই, কিন্তু মানচিত্র আসলে আমার কিন্তু প্রশ্ন করলে আমি কিন্তু এগুলো মুখস্থ করা লাগে না, আমার মনে হয় যেন আমি দেখতেছি এই যে এটা এই পাশে আছে, এটা এই পাশে আছে, তার মানে এটা হবে অ্যান্সার। তাহলে দেখো এখানে কোনটা হবে? ব্রহ্মপুত্র। আচ্ছা, অনেকে ব্রহ্মপুত্র বলতেছে, ব্রহ্মপুত্র, হ্যাঁ। মরিয়াম বিনতে সাইফুল্লাহ ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে লাবিব সরকার ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে রোকেয়া আক্তার রিয়া। ভাই তুমি চাঁদপুরে হওয়ার কারণে তুমি এই জন্য তোমার অপোজিটে ময়মনসিংহ, তো এই জন্য এটা ধরতে পারো নাই, এটা যমুনা না। যমুনা বারবার বলছে, যমুনা হচ্ছে এটা, তাই এটা হচ্ছে যে ব্রহ্মপুত্র এখান পর্যন্ত আসছে, এরপর চলে আসছে কি পুরাতন ব্রহ্মপুত্র। তার মানে ময়মনসিংহ কোন নদীর তীরে অবস্থিত? পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ব্রহ্মপুত্র বললেও কিন্তু সঠিক হবে না। ব্রহ্মপুত্র হচ্ছে তোমার এই দিক দিয়ে কি আছে? চিলামারি, তারপর হচ্ছে কুড়িগ্রাম, ওই দিকে হচ্ছে ব্রহ্মপুত্র, আর পুরাতন ব্রহ্মপুত্র হচ্ছে ময়মনসিংহের এদিকে। তাহলে আর কি আছে দেখো উৎপত্তিস্থল এই। তাহলে এখানে আমরা কি বলছি? 3 নদীর যে মোহনা বলা, এটা আসলে কি? দেখে গোমতী নদী, গোমতী নদী থেকে একটা শাখা নদী বের হয়েছিল এইভাবে, একটা শাখা নদী এইভাবে বের হয়, ওই যে কুমিল্লা ঘুরে এখানে ডাকাতিয়াতে যায় মিলিত, ইয়েতে চাঁদপুরে গিয়ে মিলিত হয়েছে। এটা হচ্ছে 3 নদীর মোহনা। কোনটা 3 নদীর মোহনা? এটা হচ্ছে 3 নদীর মোহনা।
তোমরা বুঝতেছ? যারা বুঝতেছ ইয়েস ইয়েস কমেন্ট করো তো, বুঝতেছো কিনা? এগুলো আসলে বোঝার জিনিস, ভালোভাবে বুঝবা। আশা করি তোমাদেরকে বুঝাতে পারতেছি। এখন তোমাদেরকে বুঝাতে পারতেছি কি পারতেছি না, তোমরা কি বলো? বুঝতেছ? কমেন্ট করো তো দেখি কমেন্ট করো তোমরা বুঝতেছো কিনা ক্লাস। আসলে আমি অনেক কিছু পড়াই গেলাম কিন্তু তোমরা বুঝলে না, তাহলে তো আসলে আমার পড়ানোর সার্থকতাটা হইলো না। তোমরা বুঝতেছো কিনা ক্লাসটা একটু খেয়াল করো, এদিকে একটু খেয়াল করো। এগুলো পড়ার জন্য নিজে খাতায় আঁকবা, না মানচিত্রের সামনে নিয়ে বসবা, খাতায় আঁকবা কোন দিকে কোনটা গেছে, কোনটা এরপরে কোন দিকে গেছে। ভাইয়া আপনার মতো হতে চাই। আসলে একটা কথা আছে কি, তুমি যদি ভালো লেখক হতে হয় তোমাকে আগে কি হতে হবে? ভালো পাঠক হতে হবে। তুমি যদি ভালো বক্তা হতে চাও তোমাকে ভালো শ্রোতা হতে হবে। ঠিক আছে? তোমার আছে, তুমি ভালো যদি ক্লাস নিতে চাও, ভালো টিচার হতে চাও, তোমার কাছে ভালোভাবে পড়তে হবে। অনেক কিছু আসলে পড়তে হবে, অনেক কিছু জানা লাগবে। এখন মনে করো আমি পড়াশোনা করলাম না, এরপরে এসে দাঁড়াইলাম, তখন কিন্তু তোমাদেরকে বলতে পারবো না। এখন আসলে অনলাইন ক্লাস একটা লিমিটেশন আছে, না হলে চাইলে কিন্তু আমি 4-5 ঘন্টা 6 ঘন্টা টানা ক্লাস নিতে পারবো, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তাহলে আশা করি তোমরা বুঝবা ইনশাল্লাহ। তাহলে দেখো এই যে এখানে 3 নদীর মোহনা কোথায়? চাঁদপুরে। এই চাঁদপুরের 3টা নদী, এদিকে আছে কি মেঘনা, এদিকে আছে তোর পদ্মা, এদিকে আসছে ডাকাতিয়া, 3টা মিলে আবার কোথায় চলে গেছে? বঙ্গোপসাগরে চলে গেছে। তার মানে হচ্ছে পদ্মা নদীর প্রতিস্থল কোথায়? বঙ্গোপসাগর। যদি বলে যমুনা নদীর প্রতিস্থল কোথায়, তুমি বলতে পারো হচ্ছে পদ্মায়, কারণ এখানে এসে পদ্মার সাথে মিলে গেছে। যমুনা নদীর প্রতিস্থল কোথায়? এখানে পদ্মায়, পদ্মার সাথে মিলে গেছে। মেঘনা কোথায়? প্রতিস্থল পদ্মায়। যদি সিম্পলি কোশ্চেন করে, আর ডিপলি কোশ্চেন হলে এগুলো আবার চলে গেছে কোথায়? সবগুলা নদী বেশিরভাগ নদী ভারত থেকে এসে চলে গেছে কোথায়? বঙ্গোপসাগরে। বলছে এটা হচ্ছে কি? বঙ্গোপসাগর। দেখো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নদী আছে, একটা প্রশ্ন করছিলাম প্রথমেই, নিচের কোনটি খরস্রোতা নদী? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? খরস্রোতা নদী বাংলাদেশের কোনটি? খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। দেখো কর্ণফুলী নদী হচ্ছে এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে এইভাবে করে ভারত থেকে আসছে আসামের মানসরোবর পাহাড় থেকে। কোত্থেকে? আসামের লুসাই পাহাড় থেকে। কর্ণফুলী নদী কোত্থেকে আসছে? আসামের লুসাই পাহাড়। আসলে খরস্রোতা নদী বলতে তোমরা কি বুঝো? এখন আমি খরস্রোতা বলে গেলাম কিন্তু তুমি খরস্রোতাটাই বুঝলা না, তাহলে হয়েছে? আমি কিন্তু চাই ওই দিন ইংলিশ ক্লাস নিছি, আমি কিন্তু চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা টানা ইংলিশে হচ্ছে ইংলিশ ক্লাস নিতে পারতাম, কিন্তু আমি ইংলিশ বাংলা মিলাই নিছি। কেন নিছি? কারণ হচ্ছে তোমাদের বুঝতে হবে। আমি পড়াই গেলাম কিন্তু তোমরা বুঝলে না, আমি ইংলিশে হচ্ছে বলে গেলাম কিন্তু তোমরা বুঝলে না, তাহলে কি ক্লাসের সার্থকতা হইলো? ক্লাসের সার্থকতা হবে না। হ্যাঁ, লামিয়া আক্তার, তৃষা ভাইয়া দোয়া করবেন অবশ্যই। তবে দোয়ার সাথে সবচেয়ে বড় হচ্ছে যে নিজের প্রচেষ্টা, নিজের শ্রম, নিজের আন্তরিকতা থাকা লাগবে। তুমি যদি শ্রম না করো, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি পড়াশোনা না করো, যতই দোয়া করে এই দোয়া দিয়ে কোনো কাজ হবে না। তাহলে কোথায়? এই যে কর্ণফুলী। খরস্রোতা মানে হচ্ছে সবচেয়ে স্রোত যেটাতে বেশি, যেই নদীতে সবচেয়ে বেশি স্রোত সেটা হচ্ছে কি? খরস্রোতা। আসলে আমি চট্টগ্রামে 2.5 বছর ছিলাম, ওই যে কর্ণফুলী নদীতে অনেকবার যাওয়া হয়েছে, অনেকবার চড়ছি কর্ণফুলী নদীতে নৌকায় করে। এই কর্ণফুলী নদীতে আসলে একটু স্রোত বেশি। এর বেশি হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে বঙ্গোপসাগরের তীরে পাশে, তো এই দিক থেকে বঙ্গোপসাগর তো গেছে, বঙ্গোপসাগরের ঢেউয়ের সাথে এই নদীতে স্রোত একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আরেকটা কঠিন ঢেউ পাইছিলাম আমি হচ্ছে, যদিও এটা অনেক মানে পাঠ্যগতভাবে ঢেউয়ের কথা নাই, কিন্তু আমি যখন এই 2018 সালে ইয়েতে গেছিলাম সুন্দরবনে, তখন দেখছি পশুর নদী পার হয়ে কিন্তু সুন্দরবনে যাওয়া লাগে, পশুর নদী দিয়ে। এখানে বিশাল ঢেউ ছিল, আমার আসলে অনেক ভয় লাগছিল, কি এত ঢেউ, না জানি কখন কি হয়। আল্লাহ তাআলা আসলে রক্ষা করছে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে কি? কর্ণফুলী নদী। আর এখন আরেকটা জিনিস তুমি বলতে পারো, আর কতগুলো জিনিস আসতে পারে। সর্ববৃহৎ নদী, ক্ষুদ্রতম নদী। আসলে একটা কথা আছে, একটা কথা তোমরা ভালোভাবে খেয়াল রাখবে, আমি খেয়াল করবো, আমি বারবার বলি, প্রশ্ন খেয়াল করতে হবে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। একটা কথা আছে যে দীর্ঘতম নদী, আরেকটা কথা আছে বৃহত্তম নদী। এই দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী বলতে তোমরা কি বুঝো? দুইটা কিন্তু প্রায় সেম মিনিং হয়ে যাচ্ছে না, সেম চলে আসতেছে না? যেমন কর্ণফুলী নদী এবং হচ্ছে এই দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী প্রায় একই অর্থে চলে আসতেছে না? কিন্তু না, এই দুইটা এক না। দীর্ঘতম নদী কি? যে পথটা সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে সেটা হচ্ছে কি? দীর্ঘতম নদী। যেই নদীটা সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে সেটা হচ্ছে দীর্ঘতম নদী। তাহলে আর বৃহত্তম নদী কি? বৃহত্তম নদী হচ্ছে যে নদীটা প্রতি সেকেন্ডে কত কিউসেক ঘনমিটার, কত ঘনমিটার পানি হচ্ছে প্রবাহিত হয় ওই নদী দিয়ে, সেই হিসাবে হচ্ছে বৃহত্তম নদী ধরা
হয়। বুঝছো? কমেন্ট করো তো বৃহত্তম নদী এবং ক্ষুদ্রতম নদীর পার্থক্য বুঝছো কিনা। বৃহত্তম নদী হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো নদীতে যেই পরিমাণ ঘনমিটার পানি প্রবাহিত হয় সেই হিসাবে হচ্ছে বৃহত্তম নদী ধরা হয়। তাহলে বাংলাদেশে অনেকগুলো নদী থাকলেও সবগুলো নদী কিন্তু বৃহত্তম নদী না। বৃহত্তম নদী হচ্ছে একটা, তার মানে ওই নদীতে প্রতি সেকেন্ডে অত পানি হচ্ছে অত পরিমাণ পানি কি হয়, প্রবাহিত হয়। বাংলাদেশে বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে যে মেঘনা। কোনটি? এই মেঘনা নদী। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। মেঘনায় প্রতি সেকেন্ডে 38,129 ঘন মিটার পানি প্রবাহিত হয়। কত? 38,129 ঘন মিটার পানি প্রবাহিত হয় মেঘনা নদীতে। এই জন্য মেঘনা নদীকে বলা হয় কি? সর্ববৃহৎ নদী। সর্বগভীর নদী হচ্ছে মেঘনা নদী। সর্ববৃহত্তর নদী কি? মেঘনা নদী। ইভেন আরেকটা জিনিস মনে রাখবা, মেঘনা নদীতে কত হয়? প্রতি সেকেন্ডে 38,129 ঘন মিটার পানি প্রবাহিত হয়। কিন্তু আবার পৃথিবীর, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী। এখন তুমি যদি প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি, আমরা যখন আবার পৃথিবীর ক্লাসে যাব তখন পৃথিবী সম্পর্কে আবার আসবো, তবে এখানে বলে দিচ্ছি পৃথিবীর বৃহত্তম নদী কোনটি তোমরা বলো তো, দেখি অ্যান্সার করো তো। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? কমেন্ট করো দ্রুত। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী তো অলরেডি বলে দিয়েছি, মেঘনা নদী। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? দ্রুত কমেন্ট করো। আর একটু শেয়ার করে দাও, আবারও একটু শেয়ার করে দাও। আসলে তোমরা উপকৃত হইতেছো কিনা, উপকৃত হইলে আসলে অন্যদেরকে উপকার করার চেষ্টা করো। একটু শেয়ার করো, ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করো। যাই হোক, পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী। কোন নদী? আমাজন নদী। এই অ্যামাজন নদী কোথায়? আমরা জানি ল্যাটিন আমেরিকায় হচ্ছে যে আমাজন নদী, ওই যে ব্রাজিল ওইদিকে। তাহলে আমাজন নদীতে, এই মেঘনা নদীতে 38,129 কিউসেক ঘনমিটার পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়। কিন্তু আমাজন নদী পৃথিবীর বৃহত্তম, ওইটাতে কত হয়? ওইটাতে হয় 2,90,000 কিউসেক ঘনমিটার পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় আমাজন নদীতে। সেই জন্য আমাজন নদী হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ নদী। আর মেঘনা নদী বাংলাদেশের 1 নম্বর, বিশ্বের 4 নম্বর। এটা কিন্তু প্রশ্ন হয়, একটু খেয়াল রাখবা। বিশ্বের 4 নম্বর বৃহত্তম নদী হচ্ছে বাংলাদেশের মেঘনা নদী। এরপরে আছে মনে করো উপনদী, শাখা নদী। যেমন কি এদিক থেকে গেছে কি সাঙ্গু গেছে, তারপরে এদিকে আসছে কি মাতামুহুরি, এদিকে আসছে হালদা নদী। দেখো হালদা নদী কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হালদা নদীতে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি, শুধু বাংলাদেশের না, প্রায় পৃথিবীরও এই সবচেয়ে বেশি মৎস্য প্রজনন হয় হালদা নদীতে। এই হালদা নদীটা কোথায়? হালদা নদী হচ্ছে ঠিক কোথায়? খাগড়াছড়িতে। আর এদিকে একটা নদী আসছে, এটা গুরুত্বপূর্ণ। এদিকে একটা নদী আসছে কি নাফ নদী। এই যে যেখান থেকে যেটা পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসে, নাফ নদী পার হয়ে এই কক্সবাজার এবং হচ্ছে বান্দরবানের পাশ দিয়ে এই নাফ নদী পার হয়ে এদিক দিয়ে মায়ানমার থেকে কোথায় আসে? বাংলাদেশে আসে রোহিঙ্গারা এই নাফ নদী পার হয়ে। তারপরে আরও অনেক নদী আছে, এদিকে মধুমতি আছে, আড়িয়াল খা আছে, তারপরে এদিকে তো আছে তোমার করতোয়া নদী। তাহলে আমরা আসলে সেদিকে যাচ্ছি না। যদি উপনদী, শাখা নদীগুলো পড়তে যাই তাহলে সেটা আসলে অনেক পড়া, আমরা সেদিকে যাচ্ছি না। এই আবার যদি আবার সুযোগ হয়, সময় অনেক হয়ে গেছে, সুযোগ হলে ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে। তবে আজকের পরে আসলে আমারও তোমরা জানো আমার অফলাইন কোচিং আছে নিজেরই, সে আমার অফলাইনে কোচিংয়ে সময় দিতে হবে। আসলে এতদিন আমার সেমিস্টার ফাইনাল চলছিল, আজকে আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে। তার মাঝেও এই যে তোমাদের ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফাঁকে ফাঁকে নিয়েছিলাম। চেষ্টা করেছি আসলে নিজে তোমাদেরকে একটু সময় দিয়ে হলেও তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। আশা করি তোমরা হচ্ছে উপকৃত হয়েছে। এখন আসলে তোমরা জানাইতে পারো আসলে ওভারঅল ক্লাস কেমন হয়েছিল। এই যে প্রথমে মানচিত্রে বিশ্ব নিয়েছিলাম, তারপর ইংলিশ ক্লাস নিয়েছিলাম, এরপর হচ্ছে এই আজকে মানচিত্রে বাংলাদেশ ক্লাস নিয়েছি। এরপরে আমি মূলত হচ্ছে বাংলা ক্লাস নেই, যদি সময় সুযোগ হয় বাংলা ক্লাসও নিব, সমস্যা নেই। তোমরা জানাইতে পারো ক্লাস কেমন ছিল, দেখি ক্লাস কেমন ছিল জানাও তো। এর মাঝে একটা গজল হয়ে যাক নাকি, তোমরা জানাও কেমন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু,
আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ধন্যবাদ। আসলে আজকের ক্লাসটা তাহলেই এখানেই শেষ করতে চাচ্ছি আমি। তোমরা থাকো, এবং কি যারা এখন পর্যন্ত ক্লাস দেখার সুযোগ পায় নাই, তোমরা এটা আমাদের এই বর্ণমালা পেজে, তারপরে আমার টাইম লাইনে এগুলো সেভ থাকবে, রেকর্ডিং থাকবে। যারা ক্লাসটি দেখার সুযোগ পায় নাই তারা হচ্ছে দেখে নিও, এবং কি যারা দেখেছো তারা এটা আবার রিভিউ করে বারবার দেখিও, তাহলে খুব সহজেই বুঝতে পারবা ইনশাল্লাহ। আশা করি এটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, এর পরবর্তী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি না, পরবর্তী চাকরির ক্ষেত্রে এগুলো অনেক বেশি হেল্পফুল হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।